আচ্ছা, ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্সের যে সর্বশেষ পূর্ণাঙ্গ ব্যাচ ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। এই ব্যাচ নিয়ে কথা বলার আগে কোর্স কারিকুলামের ভিতরে কি কি আছে সবকিছু বিষয় আপনাদের আমি দেখাবো। তো এটা দেখানোর আগে আমি আপনাকে মানে এর আগে পোস্টে বলেছি যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আরো কিছু। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আসি। জাস্ট আপনাদের আমি কিছু জিনিস দেখাবো। আমার আগের ব্যাচের যে স্টুডেন্ট সেই ব্যাচের স্টুডেন্টের মধ্যে থেকে কোনো একজন স্টুডেন্ট, তার নাম বলছি না, সে হ্যান্ড নোট করার পরে মানে আমার যে প্রিলি কোর্স আছে, প্রিলি কোর্সের তো সবকিছুই দেখেন, এই যে একটা কথা বলা আছে কিন্তু এখানে যে সবকিছু হচ্ছে নোট করে প্রতিটি বিষয়ের আদর্শ প্রস্তুতি গ্রহণ। আমার এই কোর্সের মধ্যে সবচেয়ে এই লাইনটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি নোট করে যদি প্রতিটি বিষয়ের আদর্শ প্রস্তুতি নিতে চান, তাহলে আলটিমেটলি আপনার পড়াশোনাটা গুছিয়ে আসবে, কোনো ধরনের এলোমেলো প্রস্তুতি হবে না আপনার। আর উপরে সবকিছুই থাকবে তখন। তখন দেখা যাবে যে আপনি যখন নোট করছেন, তখন আপনার তো একাধিক বই আর খোঁজা লাগছে না কখনোই। একাধিক বই খুঁজে যেটা করার কথা নোট করে দেওয়া, সেটা কিন্তু আমিই করে দিয়েছি। আর এটা করতে গেলে দেখা যাবে যে আমি যেহেতু এটা ফিল্টার করে সব তথ্যগুলো দিচ্ছি, যে তথ্যগুলো আপনাদের লাগবে, আল্টিমেটলি সেগুলোই কিন্তু আপনার খাতায় চলে আসবে। তো অপ্রয়োজনীয় তথ্য বাদ যাবে। আর পড়ার সময় সেই বিষয়গুলো আকর্ষণীয় করে তুলছি। মোট কথা এই বিষয়টা একটু দেখানোর জন্য। যে আমি ওই কথাই বলছিলাম যে একজন স্টুডেন্ট যখন আমাকে বলল, "স্যার, আমি আমার মতো আপনি যেভাবে নোট করিয়েছেন ক্লাসে, আমি সেভাবে নোট করিয়েছি। নোটটা ঠিক আছে কিনা একটু দেখে দিবেন।" তো আমি ওর নোটটা যখন আমি দেখলাম, সেটা আমি পোস্টেও আমি শেয়ার করেছি। যে নোটটা দেখার পরে মনে হয়েছে যে আমার কাছে নিজেরও এত সুন্দর হ্যান্ড নোট ছিল না। কারণ আমি যখন পড়েছি প্রত্যেকটা সাবজেক্টের আমি হ্যান্ড নোট আমি করতে পারিনি। এটাই স্বাভাবিক। তো নিজের কাছেও কিন্তু এত সুন্দর হ্যান্ড নোট ছিল না। ওই নোটটা দেখার পরেই কিন্তু আমার মনে হয়েছে যে আবার একটু আমি পড়ি। এরকম আমার ফিলিংস এসেছে। জাস্ট দেখাই আমি এইটা এখান থেকে বাংলা সাহিত্য শুরু হয়েছে। সে মোটামুটি বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলাদেশী বিষয়াবলী, তার ইতিহাস পাঠটুকু যতটুকু আছে, এই সবটুকু আমার সাথে শেয়ার করেছে। আইসিটি পুরো নোটটা আমার সাথে শেয়ার করেছে। তো এই জিনিসগুলো ক্লাস করে করেই কিন্তু নিজে নোট করেছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা নোট করছে বা যারা ভর্তি আছে তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু নোট করছে। সুতরাং এখানে এমন না যে পিডিএফ দেখে বলবেন যে পিডিএফটা দিয়ে দেন। এটা কখনোই পাবেন না। আগেও কখনো হয় নাই, সামনেও হবে না। নিজেকে ক্লাস করে নোটটা করতে হবে। সেই জিনিসটাই দেখাচ্ছি। যে এইভাবে যদি দেখেন, তার খাতাটা রেডি হয়েছে। ২৮১টা পেজ হয়েছে তার দৃষ্টিতে। মানে সে লেখার উপস্থাপনা সুন্দর, সব ঠিক আছে। তো এইভাবে যদি কোনো সাবজেক্টের বা বিসিএস এর প্রত্যেকটা সাবজেক্টের ১২টা সাবজেক্ট যদি আমরা ধরি, প্রত্যেকটা সাবজেক্টের যদি এইভাবে যদি সুন্দর নোট হয়ে যায়, এই নোটই যখন আপনি বারবার পড়বেন, একবার নোট শুধু একবার করে নিতে হবে। কেউ যদি এবার প্রথমবার বিসিএস প্রস্তুতি নেয়, তার নোট একবার শুধু শেষ করলেই, তার যদি আরো কয়েকটা বিসিএস ২-৩টা বিসিএস দেওয়া লাগে, তার তো আর কোনোদিন নতুন করে কিছু পড়তে হবে না। এই নোটটাই বারবার পড়বে। ইভেন নোট করে যদি একবার আপনি পড়ে ফেলেন, এবারই যদি পড়ে ফেলতে পারেন, তারপরে কিন্তু এইটা রিভিশন করাটা কত সহজ হবে আপনিই বুঝবেন। কারণ আপনার হ্যান্ড নোট, আপনার লেখা পরিচিত, সবই পরিচিত, আপনার এনভায়রনমেন্ট পরিচিত, আপনার খুব সহজেই কিন্তু এই পড়াটা রিভিশন করলে আবার মাথায় কিন্তু সুন্দরভাবে গেঁথে যাবে। দেখেন এভাবে সে বাংলা সাহিত্যটা নোট কমপ্লিট করে ফেলেছে। যা যা আছে আমার ক্লাস তো সব রেকর্ডেড আছে। আহ, তো রুটিন অনুসারে করেও কিন্তু সে ক্লাসগুলো কমপ্লিট করেছে। আবার যদি কেউ মনে করে যে না, আমার কিছু সাবজেক্টে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টেড সাবজেক্টগুলো শেষ করবো, অবশ্যই রুটিন অনুসারেই করবেন। ইনি যে ক্লাসগুলো করেছেন, যে নিয়ম নোটটা শেয়ার করেছেন, তিনি রুটিন অনুসারে করেই কিন্তু এই সাবজেক্টগুলো শেষ করেছেন। কিছু কিছু সাবজেক্টের মধ্যে আগের ব্যাচে শেষ হয়েছে, হ্যাঁ, রুটিন অনুসারে। তো নতুন যারা শুরু করবেন তাদেরও একসময় শেষ হবে এটা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটাই, যেমন বাংলা সাহিত্য এটা আছে, এখানে ২৮১টা পেজ হয়েছে তার, তার হাতের লেখায়। অবশ্যই ২৮১ পেজ যেটা হয়েছে, এটা যদি আপনার মানে কম্পিউটারাইজ করা হতো, হয়তো বা ৭০ থেকে ৮০ পেজ, এর বেশি কিন্তু হইতো না এবিট ওবিট করে। ঠিক আছে? তো তথ্য কিন্তু অনেক কম থাকবে আপনার পড়ার ক্ষেত্রে। আবার এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে প্রাচীনকালের ইতিহাস থেকে সমসাময়িক কালের ইতিহাস, এটা ১০৬টা পেজ তার লেখাতে হয়েছে।
ইতিহাসটা এত সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। আমি নিজেও যখন এগুলো আমি লেকচারগুলো রেডি করে দিয়েছিলাম, যথেষ্ট শ্রম দিয়েছিলাম এখানে। নিজের পড়ার জন্য আমি এত শ্রম দেই নাই। হ্যাঁ? কারণ আমি নিজে যা পড়েছি তার মধ্যে অনেক অসামঞ্জস্য ছিল। তারপরে দেখা যাইত যে আমারও অনেকগুলো বই ঘেঁটে পড়তে হয়েছে। একবারে আমার এগুলো হ্যান্ড নোট ছিল না সব সাবজেক্টের। ঠিক আছে? কিছু হয়তো অধ্যায়ের বা কিছু টপিকের ছিল। আল্টিমেটলি আমাকে বিচ্ছিন্নভাবে অনেক কিছু পড়তে হয়েছে। তো এই নোটগুলো দেখার পরে কিন্তু আমার পড়াশোনার আগ্রহটা আবার জাগছে আরকি নোটটা দেখার পরে। তো আপনাদের প্রত্যেকের যখন নোটটা শুরু হবে, এখন এটা তার নিজের লেখা। আপনারও নিজের লেখা থাকবে। তো প্রত্যেকের লেখা যেমনই হোক না কেন, তার নিজের লেখা কিন্তু ভালোবাসে। তো আল্টিমেটলি তার নিজে যখন লিখবে, এই পড়াটা কিন্তু খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই আপনার নোট কিন্তু তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টেরই। একবার কষ্ট করে নোটটা করে ফেলবেন, তাহলে এই যে বছর পর বছর যারা প্রিলি দিচ্ছেন, এই ভোগান্তি আর পোহাতে হবে না। আশা করা যায়। একবার প্রস্তুতি গোছায় নিলে কোনোভাবে যদি একটা আপনার যদি ১ম বার হয়, একটা যদি প্রিলি কোনোভাবে মিসও যায়, 2nd প্রিলি থেকে আর মিস যাওয়ার কথা না। এখন যেহেতু সময় যতটুকু আছে, এই সময়ের মধ্যে যদি আপনি সিনসিয়ারলি পড়েন, আগামী ৫ টা মাস, আশা করা যায় যে নোট-টোটও কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে। আপনার এগুলো ভালোভাবে রিভিশনও করতে পারবেন। ঠিক আছে? নোটও কমপ্লিট হবে ভালোভাবে, রিভিশনও করতে পারবেন। তো এটা ছিল একটা বিষয় যে এইভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু নোট তৈরি হয়। আমি আরো ২ টা বিষয় এখানে আমি একটু ফোকাস করার চেষ্টা করব। দেখেন প্রত্যেকটা কোর্সের সাথেই কিন্তু মানে আমাদের যে বিসিএস প্রিলি মেইন কোর্স রয়েছে, মেইন কোর্স প্লাস এর সাথে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম আছে। এটা আপনারা জানেন। আমি মেইন কোর্সের পরে, মেইন কোর্স মানে কিছু মেইন পড়াশোনা। আপনার যদি মেইন পড়াশোনা কমপ্লিট করাও থাকে, তারপরে বলবো আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা আছে এটার কথা বলছি। যদি এমন হয় যে কোনো কারণে আপনার বিসিএস এর মেইন প্রস্তুতি নেওয়া কমপ্লিট, তারপরে আপনি প্রিলিতে টিকতে পারছেন না, প্রিলিতে আসতেছে না, আপনি পরপর ২ বার হয়তো বা বিসিএস প্রিলি দিয়েছেন, আপনি ২ বারই কমপ্লিট করে গেছেন, তারপরে বিসিএস প্রিলিতে টিকতে পারছেন না। যদি এরকম সিচুয়েশন থাকে, তার মানে আপনাকে বুঝতে হবে বিগত সালের প্রশ্নের উপর আপনার দখল কম। তো এই দখলটা বাড়াইতে গেলে অবশ্যই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামে ভর্তি হতে হবে, কারণ এটা সবার জন্যই। আমার কাছেও যারা মেইন কোর্স করছে তাদের জন্য এটা রিকমেন্ডেড। ইভেন যারা আমার কাছে মেইন কোর্স করে নাই কিন্তু মেইন পড়া তার কমপ্লিট, তার জন্য এটা রিকমেন্ডেড, কারণ সারা বাংলাদেশে তো এটা নাই আর, কারণ এটা একমাত্র আমিই করিয়েছি। তো এটা যেহেতু আর কোথাও পাবেন না, আপনাকে এইভাবেই সলভ গুলো করতে হবে। এভাবে যদি সলভ গুলো করেন, আশা করা যায় প্রিলি আটকাবে না, মানে আগের আপনার পড়ার সাথে এটা মিক্স করে। দেখেন এখানে আরএসআই পদ্ধতিতে এটা বলে দেওয়া আছে, এটা আগের পোস্ট ছিল, তখন যে নতুন নতুন ব্যাচ শুরু হয়েছিল সেটারই এটা ছিল। নতুন ব্যাচ ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এর আগে। আর এখানে সামনে তো আরো ব্যাচ আসবে। এখন আরএসআই প্রোগ্রামে ভর্তি হলে আপনারা একদম ৪৭ বিসিএস প্রিলি পর্যন্ত অ্যাক্সেস পাবেন। তো এটা রিল্যাক্স এটা করতে পারবেন। আর একটা হলো যে এই বিসিএস প্রিলি মেইন কোর্সের মধ্যে আপনি এই কোর্সে ভর্তি হবেন কিনা, এই কোর্সটা আপনার জন্য কিনা, আপনি এখানে ভর্তি হলে আপনি আসলে উপকৃত হবেন কিনা, এই দিয়ে যদি কনফিউজ থাকে, তাহলে এখানে এই যে পোস্টের মধ্যেই ৪৭তম বিসিএস প্রিলির যে পোস্টটা আছে, এই পোস্টের মধ্যেই ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে। আপনি ফ্রি ক্লাস ২-৩টা দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেকগুলোই দেওয়া আছে, ২০ প্লাস দেওয়া আছে। তারপরে স্টুডেন্ট রিভিউটা আমি বলব যত্ন করে ০.৫ ঘন্টা ধরে দেখবেন আপনি। প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা রিভিউ পড়ে দেখবেন। তাহলে দেখবেন যে এই কোর্স থেকে আপনাকে কিভাবে আপনি নিজে উপকৃত হবেন। তাহলে এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ১০০ প্লাস, ১২৫ প্লাস আরো এদিকে আছে। ব্যাস এটা যদি আপনি ০.৫ ঘন্টা সময় দিয়েও আপনার যদি মনে হয় যে না আমি ১-২ বছর আমি নষ্ট করব না, ০.৫ ঘন্টা সময় নষ্ট করে একটা ভালো ডিসিশন নিব, তাহলে অন্ততপক্ষে এই রিভিউ গুলা স্টুডেন্ট যারা আছে তাদের এই কথাগুলো আপনারা দেখবেন। ঠিক আছে? প্রত্যেক স্টুডেন্ট যারা এখানে লিখেছে। আমার স্টুডেন্টের মধ্যে যদি ২০০ স্টুডেন্ট ভর্তি হয়, ২০০ স্টুডেন্টের মধ্যে ১৫০ জনই কিছু না কিছু বলছে। সেটা কমেন্টে বলুক, সেটা আমাকে সরাসরি বলুক, ফোনে বলুক, তারপরে এখানে তাদের মানে পোস্টে হোক বা মেসেজে হোক, কিছু না কিছু কিন্তু বলছে। এমন না যে মানে এই দেশ কারা?
200 জন স্টুডেন্টের মধ্যে 150 কিছু কথা বলি, 150 জন সিনসিয়ারলি পড়াশোনা করেছে। আর সব জায়গাতেই হয়তো সিনসিয়ারনেস, মানে সিনসিয়ারলি পড়াশোনা করা 100% স্টুডেন্ট থাকবে না। সব জায়গাতেই একই অবস্থা। হয়তো যারা সিনসিয়ারলি করেছে তারা কিছু না কিছুই বলেছে, কিছু না কিছু অবশ্যই আমাকে বলেছে। আর যারা কিছু বলে নাই তারা এখন পর্যন্ত আমার কোনো ক্লাস সিনসিয়ারলি করে নাই, এটা আমি ধরে নেই। কারণ আমি ফিডব্যাক আমি পেয়েছি, কেউ 5টা ক্লাস সিনসিয়ারলি করুক, কেউ 10টা ক্লাস সিনসিয়ারলি করুক না কেন, সে করে এসে একটা ফিডব্যাকটা কিন্তু আমাকে জানিয়ে যায়, মেসেজ হোক আর ফোনে হোক। তো এই জন্য আপনি এখান থেকে এই ক্লাসগুলো অবশ্যই মানে এই ক্লাস, ফ্রি ক্লাস আছে, আবার এখানে কি আছে, এখানে রিভিউ গুলো আছে, এগুলো দেখবেন। আর 46তমতে আলটিমেটলি আমাদের যে দুইবার রেজাল্ট হইলো। ফার্স্ট বারে যে রেজাল্ট যখন হয়েছিল তখন যে রোল নাম্বারগুলো আমি পেয়েছিলাম, যারা রেজিস্ট্রেশন করার সময় আমার সাথে রেজিস্ট্রেশন নাম্বারগুলো তাদের শেয়ার করেছিল, ওইগুলো সার্চ করে তখনই 33টার মতো ছিল আমাদের আগের। আর পরের ধাপে এগুলো আসলে আর সার্চ করে দেখা সম্ভব হয়নি। যতগুলো মেসেজ বা কমেন্ট আমি পেয়েছি তাতে মনে হয় যে এবার আগের চেয়ে বেশি হবে। তা সব মিলে 80-90 জন স্টুডেন্ট তো হবেই। ঠিক আছে? আমার স্টুডেন্ট কিন্তু বেশি না, এখানে 60% এর বেশি। দেখা যাচ্ছে আমার স্টুডেন্ট সব মিলে হয়তো গত ব্যাচে 140-50 জনের মতো ছিল, এর মধ্যে 80-90 জনে কিন্তু প্রিলিম আছে। তো এটা আমার আমার দৃষ্টি থেকে আমার ভালো লাগার বিষয় এটা আর কি, যে যারা সিনসিয়ারলি পড়াশোনা করেছে, লেগেছিল, আমার পরিশ্রমের সাথে যারা নিজের পরিশ্রমটা মিশিয়েছে, তারা কিন্তু অবশ্যই প্রিলি টিকবে। ঠিক আছে? এটা পুরোটাই আপনাদের ক্রেডিট, যারা টিকেছেন। আমি হেল্প করার চেষ্টা করেছি, কারণ এই যে পরিশ্রমটা আমি আমার জায়গা থেকে করেছি, এই পরিশ্রম করতে আমি ভালোবেসেছি। আমার পরিশ্রম করতে এটার ক্ষেত্রে ভালো লাগে আমার। এই যে এখনো আমি জব করে এসে, সন্ধ্যা পর্যন্ত চাকরি করে এসে যে আপনাদের সাথে একটু বসার চেষ্টা করছি, আমি প্রত্যেক দিনই কিন্তু মানে স্পেস খুঁজি ফ্যামিলিকে সময় দেওয়ার বাইরে, আপনাদের নিয়ে একটু সময় দেওয়া, এটা করতে আমার ভালো লাগে। আমি বিগত 2 বছর এটা করে এসেছি, এবং বিগত 2 বছরে আমি 15-16 ঘন্টা প্রতিদিন দিয়ে কিন্তু এই প্রিলির 145টা ক্লাস আমি রেডি করেছি। তারপরে 8,000 এমসিকিউ, যেটা আমি পরীক্ষা নিই এই ব্যাচগুলোতে, এই 8,000 এমসিকিউ রেডি করেছি আরএসআই পদ্ধতিতে। দশম থেকে 45তম বিসিএস, এবার 46তম বিসিএস পর্যন্ত এই সবগুলোর প্রশ্ন সলভ ক্লাস আমি রেডি করেছি এই বিগত 1.5-2 বছরে। এটা কিন্তু আমি পরিশ্রম করে, যাক, এগুলো দেখানোর ছিল। এটা দেখা যাচ্ছে যে শেষের দিকে বললে এই বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছায় না। তো সেই জায়গা থেকে মনে হলো যে এই জিনিসটা আমার একটু আগেই বলা দরকার। হ্যাঁ, তো আমি এই মেসেজটা, আপনারা যারা অলরেডি জানেন তারা তো জানেনই, বাদ বাকি যারা জানে না তাদেরকে এই মেসেজটা পৌঁছায় দিবেন। অন্তত পক্ষে এই ভিডিওর প্রথম 10-15 মিনিট যেন তারা দেখেন। ওকে, আমি এখন আর সময় বাড়াবো না, এখন কোর্স কারিকুলামের মধ্যে যাব এবং কোথায় পড়াশোনার কন্টেন্ট গুলো পাবেন আমি সেগুলোই আপনাদের দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে শুরু থেকে আসি, যে শুরুতে তো এই পোস্টটা আপনারা পড়বেন রেজিস্ট্রেশন করার আগে, এখানে যেটা দেওয়া আছে যে 5 ডিসেম্বর থেকে 26 এপ্রিল পর্যন্ত, এই পোস্টটা কিন্তু প্রত্যেককেই শেয়ার করা হয়। তাহলে কোর্স কারিকুলামের পিডিএফ এখানে আছে, পিডিএফটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তারপর উদ্দেশ্যগুলো এখানে বলা আছে। আর এখানে একটা কথা, যেটা আমি বললাম, জাস্ট এই 3টা যদি প্রিলিতে সফলতার প্রমাণ, এগুলো যাদের কথা আছে সেগুলো দেওয়া আছে। ক্লাসটা আপনি কি করবেন, কিভাবে করবেন? প্রোগ্রামটিতে টিসমিন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ। প্রথম কথা হচ্ছে অ্যাপলের কোনো অ্যাপ নাই এখানে, মানে আইফোনে হবে না। প্রোগ্রামটিতে টিসমিন্ট অ্যাপ অথবা ল্যাপটপে ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। কোর্স রুটিনের 145টি বেসিক ক্লাস ক্লাসরুমের রেকর্ডিং বাটনে রেকর্ডেড থাকবে। মানে 145 ক্লাস আমি যে বললাম যে গত 1-2 বছরে 1.5 বছরে যে আমি রেডি করেছি, সেগুলো ক্লাস সবই রেকর্ডেড আছে, বেসিক ক্লাসগুলো। রুটিন অনুযায়ী যে কোনো সময় ক্লাস করে এটা পরীক্ষা দিতে আপনি পারবেন। যে রুটিনটা আমি করে দিয়েছি 5 ডিসেম্বর থেকে 26 এপ্রিল পর্যন্ত, রুটিন অনুসারে আপনি ক্লাসগুলো করতে হবে। পরীক্ষাগুলো লাইভ টাইমে হবে। যদি 5 তারিখে ক্লাস থাকে, 6 তারিখে ক্লাস থাকে, 7 তারিখে যদি পরীক্ষা থাকে, 7 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে হ্যাঁ, এই পরীক্ষাটা আপনি 47 মানে মে মাস পর্যন্ত দিতে পারবেন, 47তম বিসিএস প্রিলি পর্যন্তই, মানে যে কোনো সময় পরীক্ষাটা অ্যাক্সেস করতে পারবেন এই ব্যাচে। কিন্তু পরীক্ষাটা শুরু হবে, ওখানে যে রুটিনটা দেওয়া আছে এই রুটিন অনুসারে লাইভ টাইমেই পরীক্ষাটা শুরু হবে, এটা। আর এর মাঝে প্রতি একাডেমিক মাস শেষে প্রবলেম সলভিং ক্লাসগুলো লাইভ করা হবে। এর মধ্যে এই সময়টাতে, মানে যে প্রত্যেক মাসেই এখানে দেখবেন একাডেমিক মাসগুলো দেওয়া আছে, একাডেমিক মাস শেষ হোক বা না হোক, বা শেষ হওয়ার পরে আমার কমফোর্টেবল টাইমে আপনাদের লাইভ ক্লাসগুলো নিব, যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে ক্রিয়েট, সেই ক্লাসগুলো আমি নিব।
আর এছাড়া এই প্ল্যানের বাইরেও কিছু কিছু অতিরিক্ত ক্লাস হবে। এবার কিছু অতিরিক্ত ক্লাস যেরকম আছে আমি শেষের দিকে গিয়ে বলবো কোনগুলা অতিরিক্ত ক্লাস হবে। কারণ এটা যখন কারিকুলামে দেখাবো, কারিকুলামে দেখানোর সময় আমি অতিরিক্ত ক্লাসের কথাগুলো আমি বলে দিতে পারবো এখন। আর এই ক্লাসগুলো যে লাইভ ক্লাসগুলো নেই সেটা সাধারণত সন্ধ্যার পরেই হয়। কারণ এটা একটা কমফোর্টেবল টাইম থাকে সবার জন্য। তখন সেই নোটিশগুলো আপনারা পাবেন, মেসেজগুলো আসতেছে। আর এর বাইরে যেটা এখানে লেখা নাই সেটা হলো ৪৭তম বিসিএস প্রিলির আগে আগে, যেটা এর আগেও হয়েছিল ৪৬তম বিসিএস প্রিলির আগে, রিসেন্ট জিকের ক্লাসগুলো। রিসেন্ট জিকে নিয়ে অনেকের টেনশন থাকে। যেমন গতবার আমরা রিসেন্ট জিকের পার্ট থেকে ১১টা প্রশ্ন কমন পেয়েছিলাম, যতটুকু আমরা পড়েছিলাম ৪৬-এর আগে। তো একইভাবে এবারও আমি ওই ২-৩টা বই ঘেঁটে ঘুটে রিসেন্ট জিকের যেটা পিডিএফ রেডি করে দেওয়া এবং ক্লাস নেওয়া, সেটা এবারও ইনশাল্লাহ নিব ৪৭তম আগে। সেই জিনিসটা এখানে বলা নেই, সেটা তখন হবে। আর কোর্স ফি যেগুলো আছে এগুলো ওয়ান টাইম, মানে কোনো ইনস্টলমেন্ট নাই। ফি যেটা আছে ফিক্সড আছে। তারপরে এখানে যে গেটওয়ে গুলো আছে সেই গেটওয়ের মাধ্যমে টাকাগুলো পাঠাবেন। পাঠানোর পরে এই যে ফর্মে যাবেন, রেজিস্ট্রেশন ফর্ম আছে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময়টাতে এখানে দেখবেন যে ২টা ক্লাসরুম আইডি দেওয়া আছে, ক্লাস করার জন্য আর পরীক্ষা দেওয়ার জন্য। এগুলো লিখে রাখবেন। হ্যাঁ, খাতায় লিখে রাখবেন কোনো এক জায়গায়। তারপরে এই ফর্মটা ফিল আপ করে যখন সাবমিট করে দিবেন, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে এই যে পরের পেজে গিয়ে সাবমিট করার পরে অ্যাপের লিঙ্কটা আপনি পাবেন। অ্যাপের লিঙ্ক যেটা পাবেন ওই লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করবেন। করার পরে ওখানে ক্লাসরুম আইডি চাবে। তখন এই যে এখানে যে ২টা ক্লাসরুম আপনি লিখে রাখলেন, এই ক্লাসরুম আইডি গুলো দিয়ে দিবেন একটা একটা করে। একটা দেওয়ার পরে ইনপুট দেওয়ার পরে আরেকটা ইনপুট দিবেন। দিলে রিকোয়েস্টটা চলে আসলো। বাস তারপরে অ্যাপের মধ্য থেকে আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়ে গেলে আপনি অ্যাপের মধ্যে থেকে ক্লাস করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। এতটুকু কাজ আর কি। যেহেতু আসলো এটা বলে দিলাম। এখন দেখেন ক্লাসের আপনি যখন অ্যাপে ঢুকবেন, অ্যাপে অ্যাপ্রুভাল পেয়ে গেলেন। অ্যাপ্রুভাল পাওয়ার পরে এখানে তো আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, অ্যাপের ভিউটা তো একটু ভিন্ন থাকবে। ভিউ ভিন্ন থাকলেও কন্টেন্ট কিন্তু সেমই থাকবে, আলাদা কিছু না। দেখেন ক্লাসের যেটা থাকবে সেটার নাম হবে, সেটা ক্লাসরুমের নাম হবে বিসিএস প্রিলি ক্লাস উইথ ডক্টর স্বাধীন। হ্যাঁ, এই যে এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ক্লাসরুমের নাম, মানে এখানে ক্লাসগুলো থাকবে। এর রেকর্ডিং যে বাটন যেটা আছে, এই রেকর্ডিং বাটনের মধ্যে এগুলো প্রবলেম সলভিং ক্লাস হয়েছে সেগুলো নিচের দিক থেকে একদম সিরিয়ালে ক্লাসগুলো পাবেন। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, হ্যাঁ, এইভাবে নিচের দিক থেকে সিরিয়ালের সকল ক্লাসেস। তারপরে এখানে টেস্ট বাটনে গেলে কিন্তু এখানে পরীক্ষা পাবেন না। পরীক্ষা দেওয়ার জন্য ওই যে আরেকটা ক্লাসরুম দিয়েছি যেটা, সেটাতে হবে। আপনাদের ক্লাসরুম মেবি এইটা আছে। এই যে ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্স এক্সাম সার্কুলার। তো এখানে যখন টেস্ট বাটনে যাবেন তখন টেস্ট বাটনে গেলে আপনি পরীক্ষাগুলো রানিং দেখতে পারবেন। ঠিক আছে? এটা আপনি যখন ক্লাসরুমে এড হবেন তখন ধীরে ধীরে সেই এক্সামগুলো দেখতে পারবেন, এক্সামগুলো দিতে পারবেন। এক্সামগুলো এখানে সেট করাই আছে, টাইম অনুসারে শুধু আপডেট হবে আপনাদের। তো এইভাবে এক্সামগুলো দিবেন। দেওয়ার পরে আচ্ছা, তাহলে আপনি এখন কি করবেন? এই ক্লাসগুলো এখান থেকে করবেন। পড়ার সিস্টেমটা যেটা সেটা আমি বলে দিব এখনই। রুটিন তো দেওয়াই আছে, রুটিনটা দেখলেন। রুটিনটা আমি আবার যাচ্ছি রুটিনে। দেখেন এইখানে রুটিনটা দেওয়া আছে। যেমন প্রথম একাডেমিক মাস যেটা আছে এখানে, প্রথম ক্লাস ৫ ডিসেম্বর ৬ ডিসেম্বর ডাবল আছে এটা। বাংলা ভাষা ব্যাকরণ, ইতিহাস, প্রাথমিক আলোচনা, ব্যাকরণ আলোচ্য বিষয় ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্ব এবং সত্যবিধান। এই যে ক্লাসটা আছে, তাহলে এই ক্লাসটা আপনি কি করবেন? এই যে এখানে রেকর্ডিং বাটন আছে, তাহলে রেকর্ডিং বাটনে গেলে এই যে নিচের দিক থেকে কিন্তু এই ক্লাসগুলো আপনি পেয়ে যাচ্ছেন সবই। এই যে কিছু কারেকশন এখানে দেওয়া আছে, সেই কারেকশনগুলো কমেন্টগুলো খেয়াল করবেন। এইটা ধ্বনি বর্ণ এই ৩টা ক্লাস কিন্তু শুরুতে দেওয়া আছে। তাহলে এই ৩টা ক্লাস করে ফেলে আপনাকে এই যে পরের দিন যে পরীক্ষাটা আছে, পরীক্ষার জন্য রেডি হতে হবে। ৭ ডিসেম্বর পরীক্ষাটা আছে। ঠিক আছে? তাহলে পরীক্ষাটা কি ওই যে এক্সামের যে ক্লাসরুমটা আছে, এক্সামের ক্লাসরুমে পরীক্ষাটা স্টার্ট হবে। তো পরীক্ষাটা দেওয়ার পরে, মানে পরীক্ষাটা দেওয়ার আগে যেটা করতে হবে, এই ক্লাসগুলো করলেন, নোট করবেন। নোট করার পরে ক্লাস ধরে ধরে নোট করতে হবে আগে। নোট করার পরে নোটটা রিভিশন করবেন আপনি। হ্যাঁ, একবার রিভিশন করে ফেলবেন। তখন সরাসরি মুখস্থ করতে যাওয়ার দরকার নেই। তো নোটটা যখন রিভিশন হয়ে গেল, তারপরে ধীরে ধীরে নোটটা মুখস্থ করেন। তাহলে কিন্তু মুখস্থ করাটা ইজি হবে। নোটটা করার পরে সাথে সাথেই অন্য কাজে যাবেন না। নোট হয়ে গেলে একবার একটু চোখ বুলায় নেবেন ৫-১০ মিনিট। বুলানোর পরে তারপরে মুখস্থ করা শুরু করবেন।
তো মুখস্থ হয়ে গেল, হওয়ার পরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন। এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি ক্র্যাক পাবলিকেশন একটা বই আছে, আমি ওটার কথা বলে দিয়েছি, আগে থেকেই বলছি, ওটাই বলছি। তো ওখান থেকে এমসিকিউ গুলো, ওই অধ্যায় রিলেটেড এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাবেন। এমসিকিউ প্র্যাকটিস করার সময় যেগুলো মনে হবে আপনার কাছে ইম্পর্টেন্ট, যেগুলো আমি পড়াইনি, ওগুলো খাতায় আলাদা করে এই নোট করার পরে ১-২ পেজ রাখবেন। রাখার পরে সেখানে আলাদা করে লিখবেন। যদি ওখান থেকে আপনি ৭-৮টা বা ১০-১২টাও যদি তথ্য পান, সেই তথ্যটা শুধু প্রশ্ন এবং উত্তর আগে লিখে রাখবেন। বাস, এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার পরীক্ষা দেওয়ার আগে আমার নোট যেটা আছে বা যতটুকু আপনি নোট করলেন, ক্র্যাক থেকে করলেন বা আমার নোট থেকে যতটুকু করলেন ক্লাস থেকে, এই নোটটুকু আবার ৫-১০ মিনিট চোখ বুলায় আপনি পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পরে সাবমিট হয়ে গেল, সাথে সাথে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন, উত্তরও দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার ৫০টা প্রশ্নের মধ্যে আপনি হচ্ছে ৩০ নাম্বার পাইলেন আর ২০ নাম্বার আপনি পান নাই। হয়তোবা ১০টা অ্যাটেন্ড করেন নাই বা ১০টা ভুল করেছেন। এবার কি ১ থেকে ৫০ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নই আপনি দেখবেন ভালো করে, পড়বেন ভালো করে। কারণ এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো দাগানোর সময় কি করেছেন আপনি? অনেক সময় আন্দাজে দাগিয়েছেন, আন্দাজে হয়েছে। শুধু যদি ভুলগুলো দেখেন তাহলে আপনার কিন্তু যেটা আন্দাজে দাগিয়ে হইলো ওটা কিন্তু আর পরে পড়া হইল না। আচ্ছা, এই প্রশ্নগুলো করার সময় আমি সেই প্যাটার্নেই প্রশ্নগুলো করেছি যে আপনি হয়তোবা এই ৫০ টা প্রশ্নের মধ্যে হয়তো দেখা যাবে ৩০ বা ৩৫ টা আমার লেকচার থেকেই পাচ্ছেন। হ্যাঁ? ৫ টা একদমই কমন পাবেন না কোথাও। ৫-১০ টা এরকম হইতে পারে। আর ৫ টা আনকমন হইতে পারে। সেটা হচ্ছে বিগত সালের অন্য কোনো প্রশ্ন থেকে হইতে পারে। তো এরকম ৫০ টার মধ্যে হয়তো ৩৫ টা প্রশ্ন এভারেজে আপনি কমন পাবেন। আর ১৫ টা পাবেন না। এই যে ১৫ টা প্রশ্ন কমন পাবেন না, আমি যে ৫০ টা প্রশ্ন রেডি করেছি একটা অধ্যায় থেকে, কারণ আল্টিমেটলি আপনাকে পরীক্ষার আসল ফ্লেভারটা দিতে হবে। আপনি পরীক্ষার হলে সব কমন পাবেন না। আবার অতিরিক্ত মানে মানে কঠিন প্রশ্ন করা হোক বা এই যে আমার পড়ানোর বাইরে থেকে যে প্রশ্নগুলো করেছি, এই এগুলো করার মাধ্যমে আপনাকে নতুন একটা ইনফরমেশন পরীক্ষার মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। তার মানে এই ৫০ টা প্রশ্ন আপনি আবার ভালো করে পড়বেন এবং এই পড়ার সময় যেগুলো আপনি ভুল করলেন ১ম বার এবং যেগুলো আপনি পড়েনই নাই, আমার লেকচারেও পড়েন নাই বা এমসিকিউ সলভ করার সময়ও পড়েন নাই, সেগুলো কিন্তু এই যে আগে যেভাবে লেকচারের শেষে ফাঁকা রেখে এমসিকিউ গুলো লিখেছিলেন, তারপরে পরীক্ষা দেওয়ার পরে যেগুলো আপনি মানে ভুল করলেন সেগুলো কিন্তু ওখানেই লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনি যখন রিভিশন করতে যাবেন বা পরবর্তীতে আবার রিভিশন টেস্ট যখন দিতে যাবেন, এই যে এখানে ১ম মাস ফাইনাল এক্সাম, এটা তো আসলে রিভিশন টেস্ট। রিভিশন টেস্ট যখন দিতে যাবেন তার আগে তো এইগুলো আবার একবার পড়বেন। দেখবেন যে এখান থেকে আপনি যে জিনিসটা ভুল করেছেন, রিভিশন টেস্টে গিয়ে ওই রিলেটেড প্রশ্ন পাইলে বা ওই অধ্যায় থেকে কোনো প্রশ্ন পাইলে দেখবেন যে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এইভাবে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে আপনাকে ভুলগুলো কমায় ফেলতে হবে, আবার রিভিশন হবে। রিভিশনের পরে আবার পরীক্ষা দিবেন। ঠিক এইভাবে প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু সিনসিয়ারলি আপনাকে দিতে হবে। তো এইভাবে একটা পরীক্ষা হয়ে গেল। তারপরে পরীক্ষা দেওয়ার পরে আপনার সেকেন্ড মানে পরের পরীক্ষার যে ক্লাসটা আছে সেটা আপনি ক্লাস শুরু করবেন, নোট শেষ করবেন। একইভাবেই যেটা ১ম বার বললাম সেইভাবে পড়াশোনা করবেন। আবার পরীক্ষা দিবেন। পরীক্ষাগুলো থেকে সেইভাবে আবার প্রশ্নগুলো যেগুলো ভুল করবেন বা পারবেন না সেগুলো আবার নোট করবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস পরীক্ষা এভাবে কমপ্লিট করতে হবে। এভাবে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু সবকিছু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ৮০০০ এমসিকিউ থেকে যে কঠিন, কঠিন প্রশ্ন বা আপনি ভুল করেছেন যেগুলা, সেগুলো থেকেও যেগুলো তথ্যগুলো আপনি ফিল্টার করে আপনার মতো করে করবেন। এটা কিন্তু পুরোটাই আপনারটা তৈরি হবে। লেকচারটা সবার জন্য সেম, আমার লেকচারটা। বাদবাকি পরীক্ষা দেওয়ার পরে আপনি যে ভুল ভ্রান্তি যেগুলো করছেন, সেগুলো প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা। ঠিক আছে? একজনের খাতা দিয়ে আরেকজন কিন্তু ওইটুকু কাভার হবে না। কারণ আপনি কোনটুকু ভুল করছেন না করছেন, অন্যজন যে ভুলটুকু করবে সেটা কিন্তু সেম হবে না। ঠিক আছে? অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে দেখবেন যে আপনি যে ভুলটা এখন করলেন, এই ভুল যেন সামনে না হয়। পরবর্তীতে ওই টপিকটা, যে টপিক থেকে আপনি ভুল করলেন বা যে প্রশ্ন ভুল করলেন, ওই প্রশ্ন বা ওই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে যেন আপনি পারেন, সেই টপিকটা, সেই প্রশ্নটা ততোধিক গুরুত্ব দিয়েই রিভিশন করবেন। তাহলে ধীরে, ধীরে আপনার ভুলের পরিমাণটা কমে আসবে। তো এইভাবে প্রত্যেকটাই করবেন। দেখেন এখানে এই ক্লাসগুলো সব আছে সিরিয়ালে। এটা হওয়ার পরে রিভিশন টেস্ট আছে। প্রত্যেকটা একাডেমিক মাস অনুসারে এইভাবে এই ক্লাসগুলো হবে। তারপরে আবার রিভিশন টেস্ট আছে এখানে। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। বিশেষ করে আধুনিক যুগের ক্ষেত্রে। এখানে কিন্তু ডাবল রিভিশন হয়। খেয়াল করে দেখেন। এই যে এখানে আমরা যেটা মাসে চলে আসছি ৫৮ নম্বরে। যেমন আধুনিক যুগের লেখক অ থেকে আ। মানে এই যেগুলো রাইটার গুলো আছে সিরিয়ালে তো নোট করে দেওয়া আছে ক্লাসে। তো এইটা পড়ে পরীক্ষা দিচ্ছেন ২৮ জানুয়ারিতে।
পরে আবার থেকেও কাজী নজরুল ইসলাম 29 জানুয়ারিতে পড়ে পরীক্ষা দিচ্ছেন, ক্লাস করে পরীক্ষা দিচ্ছেন। আবার ক থেকে জ ক্লাস করে পরীক্ষা দিচ্ছেন। তাহলে 28, 29, 30 এই টপিকগুলো কিন্তু বাংলা সাহিত্যে আমরা জানি যে এগুলো মুখস্থ রাখা টাফ হয়। তাহলে এখানে একটু বাড়তি যত্ন করতে হবে আমাদের। এবং বাড়তি যত্ন করলে এই জিনিসগুলো ইজি হয়ে যায় তখন। তাহলে এখানে হয়ে গেল 30 জানুয়ারির পরে আবার এই কয়টা কিন্তু আবার এখানেই বাংলা সাহিত্যের এই অংশটুকুর জন্য কিন্তু আবার রিভিশন টেস্ট রাখা হয়েছে। রিভিশন টেস্ট কিন্তু এখানে একটা আছে। ঠিক আছে? এখানে কিন্তু রিভিশন টেস্ট আছে। তাহলে দেখেন এখানে রিভিশন টেস্ট আপনি পাইলেন, আবার কিন্তু ফাইনাল এক্সাম আছে। পঞ্চম মাস ফাইনাল এক্সাম 1 ফেব্রুয়ারি। তাহলে তখন আবার কিন্তু আবার রিভিশন হয়ে গেল। এখানে যে ভুলগুলো করলেন বা পারলেন না সেগুলো একবার শিখা হয়ে গেল। আবার এগুলো সব শেষে আবার এখানে একবার শিখা হয়ে গেল, এখানে একবার শিখা হয়ে গেল। বাংলা সাহিত্য কিন্তু এই পরের যে সাহিত্যের অংশটুকু মানে প্রাচীন যুগ এবং মানে চর্যাপদ এবং মধ্যযুগ, এখানে খুব বেশি কঠিন না এটা। বাদবাকি আধুনিক যুগ থেকে শুরু হয়। বাদবাকি সবগুলো এইভাবে ডাবল রিভিশন আছে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট নোট করা আছে। আপনারা সুন্দরভাবে ক্লাসগুলো নোট হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টই। আর এই ক্লাসগুলো চলাকালে তো আমি আবার লাইভ ক্লাস নিবই। তখন আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো নিয়েও সমাধান করে দিব আমি। তবে ক্লাসগুলো করার সাথে সাথে এক্সাম গুলো খুব সিরিয়াসলি দিতে হবে। এই জন্য যারা শুধু মানে অনেকের ক্লাস করা আছে বা প্রস্তুতি নেওয়া আছে, তারা যদি শুধু এক্সাম ব্যাচে ভর্তি হন, তারাও বুঝবেন যে আসলে প্রস্তুতিটা ভালো করার জন্য আপনাকে কোন লেভেলের প্রস্তুতি নিতে হবে। মানে এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু সেটা বুঝতে পারবেন। আমি এক্সামের প্রশ্নগুলো ওইভাবেই করার চেষ্টা করেছি। আমার মেইন কোর্সের স্টুডেন্ট থাকলেও যে আপনি 100% আনসার করতে পারবেন এটা কখনোই হবে না। বাংলা সাহিত্যের কথাই যদি বলি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমি ক্লাসে যেগুলো করিয়েছি বা পড়িয়েছি বা নোট করে দিয়েছি, এই নোটগুলোর বাইরে থেকে অনেক প্রশ্ন করা হয় এবং সেগুলো থেকে যেন আনকমন প্রশ্ন থেকে যেন কমন পড়ে পরীক্ষার হলে, মানে ওইগুলো আমি পরীক্ষাতে সেট করার চেষ্টা করি যাতে ওখান থেকে পড়ে আপনি কিছু শেখেন। ঠিক আছে? সেইভাবেই আমি চেষ্টা করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে পরীক্ষার যে ৮,০০০ এমসিকিউ, ৮,০০০ এমসিকিউ এর মধ্যে হয়তোবা ৪,০০০ এমসিকিউ এদিক ওদিক কমন সব জায়গায় পাইতে পারেন। কিন্তু বাদবাকি যে ৪,০০০ এমসিকিউ আমি এভারেজে বলছি, এটা আমার নিজের শ্রম দিয়ে করা। নিজের পরিশ্রম দিয়ে করা, নিজে নিজে বানায়া। যাতে কোনো টপিক, গুরুত্বপূর্ণ টপিকও যেন বাদ না যায়। যেমন আমি গতবারই যদি বলি ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ বা এক্সামের যে প্রশ্নগুলো ছিল, এই ৮,০০০ এমসিকিউ থেকে কিন্তু গতবারই প্রায় 76 মেবি সংখ্যাটা। মানে ৮০-র মধ্যে আর কি হবে। 76 এর মধ্যে। এরকম প্রশ্ন কিন্তু ৮,০০০ এমসিকিউ থেকেই কিন্তু কমন ছিল। অন্য কোনো টপিক থেকে যাওয়া লাগে নাই। ৮,০০০ এমসিকিউ থেকে কিন্তু কমন ছিল। আমি সেটাতে গতবার দেখিয়েছি। আর আরএসআই থেকে 50% প্রশ্ন কমন ছিল। আর 46তম বিসিএস মানে প্রিলিতে মানে আমাদের যে কোর্স, এই কোর্স থেকে প্রায় ১০০ মানে ১৫০টার মতোই প্রশ্ন কমন ছিল। মানে এক্সাম এবং মেইন কোর্সের যে লেকচারটা, এই লেকচার এবং এক্সাম গুলো মিলে। আবার রিসেন্ট জিকের ক্লাসও নিয়েছি। মানে মেইন কোর্সের সাথে যেগুলো আনুষঙ্গিক, এই আনুষঙ্গিক বিষয়গুলো থেকেই আমাদের টোটাল ১৫০টার মতো প্রশ্ন কিন্তু কমন ছিল। কমন পাওয়া ব্যাপার এটা না। বারবার পড়ে পড়ে দেখা যাচ্ছে ১৫০টা ছিল, হয়তো এখান থেকে আপনি ১২০টা পারলেও যথেষ্ট। আর বাদবাকি এমন কিছু হবে যে আপনি কমনও পান নাই, আপনার কমন সেন্স দিয়েও আরো ২০-৩০টা কিন্তু মানে ২০টার মতো হয়তো বা দাগিয়ে এসেছেন বা ৩০টার মতো দাগিয়ে এসেছেন। সেখান থেকেও কিন্তু 50% প্রশ্ন অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু নিজেরা রেডি হয়ে যাবেন আশা করা যায়। শুধু এখানে আগামী ৫টা মাস লেগে থেকে সময়টা দিতে হবে। মনটাকে অন্যদিকে ডাইভার্ট করা যাবে না। খালি আল্লাহ ভরসা করে এখানে এনরোল করে আপনি পড়াশোনাটা শুরু করে দিবেন। আপনাকে আর কোনো দিকে ফিরে তাকাতে হবে না। মানে এইটুকু আমার পরিশ্রমের জায়গা থেকে বা যারা স্টুডেন্ট আছে তারা ওই বিশ্বাসটা আমাকে এনে দিয়েছে। তাদের কথার দ্বারাই আমি আমার ওই বিশ্বাসটা আসছে। ঠিক আছে? তো আপনাদেরও সেটা হবে। আর এইটা করার আগে আপনাকে বলেছি স্টুডেন্ট রিভিউ গুলো দেখেন। আপনার প্রয়োজনে যে ২০টা ফ্রি ক্লাস আছে সেগুলো দেখেন। আপনি যদি ওইভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নোট-টোট করে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে আসবে। আপনার একটা হ্যান্ড নোট তৈরি হবে। পরীক্ষার আগের রাতে আর আপনাকে প্যানিকে যেতে হবে না। পরীক্ষার ২-৩ দিন আগে দেখা যাবে যে আপনার খাতাগুলো নিয়ে বসবেন, পেজ উল্টাবেন আর রিভিশন করবেন। যদি এরকম একটা পরীক্ষার আগে কমফোর্ট সিচুয়েশনটা চান, সবকিছু গুছায় নিতে চান, এক বিসিএস প্রিলির প্রস্তুতি নিয়েই যদি আরো ২-৩টা বিসিএস যদি দেওয়া লাগে আপনার, সেগুলো যদি কাভার করতে চান, তাহলে আপনি অবশ্যই কোর্সে আর মানে দেরি না করে জয়েন করা উচিত। এখনই যদি জয়েন করেন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, ক্লাসগুলো দেখা শুরু করতে পারবেন। যারা অলরেডি জয়েন করেছে তারা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছে। ক্লাসগুলো চাইলে এখন থেকে দেখা শুরু করতে পারে।
তো এই বিষয়গুলো আছে। আর শেষে এইভাবে কিন্তু প্রত্যেকটা কোর্স কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় ক্লিয়ার করি যে আগে মুখস্থ ভিত্তিক পার্ট নিয়ে আমাদের প্রত্যেকটা ব্যাচের সাথে কিন্তু এলটিএম এক্সাম গুলো চলতো, লং টার্ম মেমোরাইজেশন। যেহেতু এই ব্যাচে একটু সময় কম আমাদের এবং মেইন কোর্সের টপিক গুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে, এই জন্য এলটিএম পরীক্ষাটা আলাদা করে রাখা হয় নাই। এবং এলটিএম এর মধ্যে যে পার্টগুলো ভোকাবুলারি বা মুখস্থ ভিত্তিক যে পার্টগুলো আছে এই বিষয়গুলো দেখেন, এই যে সিনোনিম, অ্যান্টোনিম মানে বাংলা ইংলিশ মিক্স করে যদি বলি, স্পেলিং, ইডিয়মস, ফ্রেজ, অনার, সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, বাগধারা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিষয়গুলো কিন্তু এলটিএম এর মধ্যে বেশি ফোকাস করা হয় এবং এলটিএম এর মধ্যে অন্যান্য সাবজেক্ট গুলো ছিল যে লং টার্ম প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু মেইন কোর্সের মধ্যে যদি পড়লে কিন্তু ওইগুলোর ম্যাক্সিমাম গুলি হয়ে যাচ্ছে, বাদ বাকি থাকে এইগুলো। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা করে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষাগুলোর ডিসটেন্স দেখবেন, এটা কিন্তু শেষে দেখে নেবেন। এটা এই ডিসটেন্স গুলো দেখবেন যে 20 ডিসেম্বর প্রথম পরীক্ষা হবে, প্রতিদিন সিনোনিম কিছু না কিছু পড়ে, তারপর সমার্থক শব্দ আবার 31 ডিসেম্বর, প্রায় 10 দিনের মতো সময় আছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 10 দিনের মতো সময় আছে। তাহলে প্রত্যেকদিন কিছু কিছু প্রস্তুতি নিয়ে বিগত সালের কিছু প্রশ্ন পড়ে প্রস্তুতি নিয়ে এটা পরীক্ষা দিবেন এবং এখান থেকে কিন্তু আপনারা যে পরীক্ষাগুলো হবে আবার এখান থেকেও ঠিকভাবে সলভ করবেন এটা। কারণ এটা এলটিএম এর মধ্যে এই যে 65টা এক্সাম আগে নেওয়া ছিল, এই এক্সামগুলো এখন নেওয়া সম্ভব না। আর এখানে 65টা এক্সামের জন্য যে প্রিপারেশনটা নেবেন এতে করে মেইন কোর্সের পড়াশোনাটা হ্যাম্পার হবে। কিন্তু মেইন কোর্সের পড়াশোনাটা হ্যাম্পার করে কোনোভাবেই এলটিএম এর প্রস্তুতি নেওয়া যাবে না। ঠিক আছে? মানে এই পার্টটুকুর প্রস্তুতি নেওয়া যাবে না। দেখা যাবে এই পার্টে যতটুকু বিষয়গুলো আমরা নিয়ে এসেছি, এর মধ্যে যদি আপনি বিগত সালের প্রশ্নগুলোই পড়েন, বিগত সালের প্রশ্নগুলো পড়ে যতটুকু কমন পাবেন ততটুকুই আপনার জন্য এনাফ। এর বাইরে এক্সট্রা শ্রম দিয়ে আপনার আরো ২-৩ নাম্বার ক্যারি করার প্রয়োজন নেই। বরং আপনি মেইন কোর্সে যে পড়াশোনা আছে ওখানেই যদি ওই শ্রমটা দেন তাহলে এখান থেকে আরো বেশি ১০-১২ নাম্বার বেশি পাবেন। ঠিক আছে? সুতরাং এখানে মানে এইগুলোর জন্য আসলে খুব বেশি শ্রম দেওয়ার প্রয়োজন হবে না এই সময়টাতে। এই সময়টাতে যেহেতু সময় কম আছে আপনি মেইন কোর্সে পড়ার দিকে ফোকাস করবেন। আর এগুলো যে টাইম অনুসারে দেওয়া আছে, এই টাইম অনুসারে কিছু প্রস্তুতি নিয়ে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে, ব্যাখ্যা সহ ভালোভাবে পড়ে এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন। এটা আমি নিজে বলে দিলাম কারণ এটা অনেকে মিস করে ফেলবেন। কারণ শেষের দিকে দেওয়া আছে এটা কেউ হয়তোবা খেয়ালই করবেন না। এইজন্য এটা আগে বলে দিলাম। তো এই বিষয়গুলোই ছিল। এই যে আমাদের ৪৭তম বিসিএস প্রিলি মেইন কোর্স ৫ ডিসেম্বর থেকে এটা শুরু হচ্ছে। আর ৪৬তম লিখিত ফুল প্রোগ্রাম যেটা নতুন ব্যাচ, এটাও কিন্তু ৫ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে। ১০ ডিসেম্বর একটু দেরি হয়ে যাচ্ছিল, ৫ দিন আগে নেওয়া হয়েছে। এটা বিষয়। তাহলে এই কোর্সটা নিয়ে আমি কিন্তু কথা বললাম। আর শুরুর দিকে আমি মানে যতটুকু বললাম আরকি তার মধ্যে ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচের কথাও আমি কিছুটা টাচ দিয়েছি। কারণ এই ৮,০০০ এমসিকিউ এক্সাম এটা কিন্তু আমাদের মেইন কোর্সের সাথেই আছে। ক্লাস আছে ১৪৫ টা, এর সাথেও কিন্তু এক্সাম গুলো আছে। মানে ১২৩ টা প্লাস ২৩ টা এক্সামের মতো হবে। এর মধ্য দিয়ে কিন্তু ৮,০০০ এমসিকিউ কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু যারা মানে ক্লাস করতে চান না বা ক্লাস করার প্রয়োজন নেই, প্রস্তুতি গোছানো আছে, তারা ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। সেটা কিন্তু ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে। আর আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামের নতুন রুটিনটা আসবে ১ জানুয়ারি থেকে। যেটা বলছিলাম বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম। যাদের মেইন কোর্স কমপ্লিট করা আছে, বিগত সালের উপর ভালো দখল নাই বা পড়া আছে মেইন কোর্স আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু কোনো কারণে স্লিপ করে যাচ্ছেন। কোনো কারণে হয়তো সামান্য কিছু নাম্বারের জন্য আপনি প্রিলি উত্তীর্ণ হচ্ছেন না। তাদের জন্য আমার প্রিলির ফুল কোর্স করার এখন দরকার নেই। আপনার সব পড়া আছে, অতটুকুই এনাফ। আপনি বিগত সালের প্রশ্ন যেটা আছে, এই বিগত সালের প্রশ্নগুলো হয় নিজে ভালো করে পড়বেন। কোনো বই থেকে মানে নিজে পড়লে অবশ্যই ২ টা গাইড থেকে পড়বেন, রেফারেন্স সহ, ব্যাখ্যা-ট্যাখ্যা সহ এগুলা। আর যদি এই যে এই প্রোগ্রামে ভর্তি হতে চান, এই প্রোগ্রামের কিন্তু প্রত্যেকটা মানে দেখবেন যে প্রায় সবগুলো বিসিএস এরই কিছু, কিছু অংশ ফ্রি দেওয়া আছে ইউটিউবে। দশম থেকে শুরু করে। দশম থেকে কয়েকটা বিসিএস এর ফুল সলিউশন দেওয়া আছে এবং ৪২তম মনে হয় আপলোড করা আছে। মানে ৪৫তম পর্যন্তই কিন্তু প্রত্যেকটা বিসিএস এর কিছু না কিছু প্রশ্ন কিন্তু ফ্রি আপলোড করা আছে। এবং তার মধ্যে ফ্রি আপলোডের মধ্যে বাংলা সাহিত্যের অংশগুলো বেশি ফোকাস করে আপলোড করা হয়েছে। ইউটিউবে বলেন বা ফেসবুকে লাইভ যখন করা হয়েছিল তখন কিন্তু ফ্রি আছে। তো ওই ফ্রি ক্লাসগুলো যদি করেন, আমি কয়েকদিন আগে মোহাম্মদ আলম কিন্তু এই আরএসআই প্রোগ্রামের ফ্রি ক্লাস নিয়ে কিন্তু বলেছে। সে কিন্তু ওগুলোতেই লেগেছিল। মানে যতদিন থেকে তার সাথে পরিচয় ছিল সে কিন্তু কোনো কোর্সের সে রিসেন্ট জিকে শুধু এনরোল করেছিল ৳২৫০ দিয়ে। এর বাইরে মেইন কোর্সের ফ্রি ক্লাস, তারপরে আরএসআই এর ফ্রি ক্লাস করে নিজেই কিন্তু পড়াশোনার স্ট্যান্ডার্ড বুঝে গিয়েছিল। সে নিজেই মেধাবী। জাস্ট
এই পড়াশোনার ধরনটা সে এখান থেকে বুঝে নিয়েছিল ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে। বাদবাকি সে কিন্তু নিজে কভার করে নিতে পেরেছে। তো আপনারা ওই ফ্রি ক্লাসগুলো দেখেন আরএসআই প্রোগ্রামের ১০ম থেকে ৪৫তম বিসিএস পর্যন্ত যে পার্টগুলো ফ্রি আছে, সেই পার্টগুলো দেখলে আপনি বুঝে যাবেন বিগত সালের প্রশ্নগুলো আপনাকে কিভাবে মানে সলভ করা উচিত। আর বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে তো অনেক প্রশ্নই রিপিট হয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আমার তথ্যগুলো রিপিট হয়েছে। বারবার ওই ক্লাসগুলো করে বা পড়াশোনা করে একটা তথ্য বারবার যখন আপনি বারবার শুনছেন, তখন জিনিসটা ভালোভাবে আপনার মাথায় গেঁথে যাবে। আর ওগুলো পড়ানোর সময়ও কিন্তু আমি আল্টিমেটলি মেইন কোর্সে যে প্রশ্নগুলো আমি পাইনি বা টপিকগুলো পাইনি, আরএসআই প্রশ্নগুলো সলভ করার সময় কিন্তু সেই প্রশ্নগুলো আমাকে সলভ করিয়ে দিতে হয়েছে। এবং সেই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে অতিরিক্ত তথ্য জানাতে হয়েছে। সেগুলো আবার মুখস্থ ভালো রাখার জন্য বা ইজিলি যেন মুখস্থ থাকে, সেগুলো পড়ানোর জন্য আমাকে আবার ভিন্ন টেকনিক বা সহজ কোনো টেকনিকে পড়ানো লাগছে। তো আল্টিমেটলি বই কিনে পড়লে কিন্তু সেই বিষয়গুলো আপনি পাবেন না। কারণ বইয়ে তো আর এইভাবে আপনাকে মুখস্থ করিয়ে দিবে না, মানে সহজ উপায়ে। তো সেটা কিন্তু এখান থেকে হয়। আর একটা হলো ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম, এটা আগে ছিল। এটা এখনো চলমান আছে। অনেকে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার জন্য বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে সেগুলো এখানে সলভ করা আছে। আর রিসেন্ট জিকে ফর ৪৭তম বিসিএস পিরিয়ড আসন্ন সামনে আসবে। মানে যখন পরীক্ষা আগে আসবে তার ১ মাস আগে হয়তো বা ১ মাস আগে বা ১৫-২০ দিন আগে এটা পড়িয়ে দেওয়া হবে। রিসেন্ট জিকে কভার করে দেওয়া হবে। আর এটার ক্ষেত্রে এটা সবগুলো মিলে, উপরে সবগুলো মিলে যাদের উপরে সবগুলোই দরকার, এগুলো মিলে একটা কম্বো প্যাকেজ আছে। ৪৭তম বিসিএস পিরিয়ড। এটাতে ডিসকাউন্ট পাবেন ৳১৪০০। গতকালও ভর্তি হয়েছে কম্বো প্যাকেজে, আজকেও ভর্তি হয়েছে। যদিও কম্বো প্যাকেজের রুটিনটা আগে দেওয়া হয়েছিল, কিন্তু একসাথে হয়তো সবগুলো যাদের দরকার, সবগুলোই যারা নিতে চায়, মেইন কোর্সও নিতে চায়, আরএসআই পদ্ধতি বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামও নিতে চায়, তাদের বলবো এই পুরো কম্বো প্যাকেজটা নেন। তাহলে বাদবাকি ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম এটাও কিন্তু ফ্রিতে চলে আসতেছে। তাহলে এটা নিতে পারেন। হুম? আর যাদের এগুলো দরকার হবে না, যে মেইন কোর্সটাই খুব ভালোভাবে পড়বেন। আর বিগত সালের বিগত সালের প্রশ্নগুলা নিজে নিজে পড়ে নেবেন। নিজে নিজে পড়া হয় না। আমি গত ২ বারই ৪৫ বা ৪৬তম স্টুডেন্ট যারা ছিল, যাদেরকে আমি মুখে বলে দিয়েছি আপনারা বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন। যারা সিনসিয়ারলি পড়েছে তারা প্রিলি উত্তীর্ণ হয়েছে। কিন্তু মেক্সিমাম স্টুডেন্টই পড়ে না। তাহলে মেইন যে পড়াটুকু আছে এতটুকু নিয়েই তারা ব্যস্ত থাকে। কিন্তু আল্টিমেটলি বিগত সালের প্রশ্ন পড়লে যে আপনি 50% প্রশ্ন কমন পাবেন, এটা আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। প্রমাণ করে দিয়েছি। ৪৬তম বিসিএস এও কিন্তু ঠিক একইভাবে কিন্তু 50% প্রশ্ন কিন্তু অ্যান্সার করা গেছে ২০০ টার মধ্যে। এবং সে 50% মানে শুধু ১০০ প্লাস ১০০ আরো সামথিং ছিল। মানে যেটা আমি কতদিন আগে দেখিয়েছি। ১০৭-৮ টা মনে হয় এরকম হবে। তো যাই হোক, এটা কিন্তু বিগত, শুধু এটা না, বিগত সালের প্রশ্ন থেকে ৪৬ এ এরকম হইছে এরকম না। ৪৫ এও বিগত সালের প্রশ্ন থেকে 50% প্রশ্ন কমন পড়েছে। তার আগের গুলোতেও পড়েছে। তো এভারেজে আপনি বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে যত্ন করে পড়লে আপনি 50% প্রশ্ন কমন পাবেনই। তো এটা কিন্তু আপনাকে হেল্প করলো। আর বাদবাকি মেইন কোর্সে পড়া আছে, সেটাও বাদবাকিটা কভার করে আপনাকে ফ্রিলি উত্তীর্ণ করে ফেলবে। এবং এই ২ টা কোর্স যদি কমপ্লিট করে ফেলেন, আর এসআই বিগত সালের প্রশ্ন থেকে আপনি জানেন যে অন্যান্য চাকরি পরীক্ষাতে হিউজ প্রশ্ন আসে। বিসিএস থেকে প্রচুর রিপিট করে। এটার সাথে বিসিএস এর মেইন কোর্সটাও যদি করা থাকে, তাহলে বাংলাদেশে কোনো চাকরি পরীক্ষার প্রিলি আর আপনার জন্য দুশ্চিন্তার কারণ হবে না। আপনি সবগুলো চাকরি পরীক্ষার প্রিলিতেই টিকবেন। ব্যাংক বলেন, দুদক বলেন, এনএসআই বলেন, পেট্রো বাংলা বলেন, সবগুলোতে আপনি টিকবেন ইনশাল্লাহ। মোট কথা, সিনসিয়ারলি আপনাকে পড়াশোনাটা করতে হবে। ভর্তি হলে একদম আজকের, যদি আজকে ভর্তি হন, আপনি কাল থেকে সিনসিয়ারলি আগামী ৫ মাস এখানে লেগে থাকতে হবে। যা বলবো, ক্লাসে যা পড়িয়েছি সেভাবেই পড়বেন, পরীক্ষাগুলো দিবেন। রুটিন যেটা আছে এই রুটিন অনুসারে চলার চেষ্টা করবেন। ক্লাস, পরীক্ষা যেটাই হোক না কেন রুটিন অনুসারে চলার চেষ্টা করবেন। আপনাকে এর বাইরে আর কিছুই করতে হবে না। এই তো আমার জায়গা থেকে আমি যথেষ্ট বলেছি এবং সুন্দর করে সবকিছু বিশ্লেষণ করে বলেছি, এবং কোর্সের কোথায় কি আছে সেটাও সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অথবা আমি অনেক কিছু বাদ দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন ইনবক্সে। সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই তো। আর আপনাদের এখন ইমিডিয়েট যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাইতে পারেন। আমি লাইভে অ্যান্সার দিয়ে যাচ্ছি। শিহাব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। সালাম দিয়েছি।
শিহাব, যদি প্রথম থেকে ক্লাসটা না করা হয় তাহলে আবার দেখে নিয়েন, তাহলে পুরোটাই আমি এখানে দেখাই দিয়েছি। পুরো ক্লাসটা দেখবেন। আরএসআই মানে কি? আরএসআই মানে হচ্ছে রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন। আরএসআই মানে কি? এটা ওই মানে দিয়ে হয়তো বা এটার তাৎপর্যটা বুঝতে পারবেন না। এই তাৎপর্যটা বোঝার জন্য আপনাকে কিছু ক্লাস করতে হবে। অবশ্যই আমি বলবো যে কিছু ক্লাস আপনি ফ্রি ক্লাস দেখবেন। এখানে প্রচুর ফ্রি ক্লাস দেওয়া আছে। এটা আপনি যদি আমার পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দিলেও কিন্তু আরএসআই এর কথা যদি বলেন তাহলে ওই লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আর লিঙ্কটা পাঠিয়ে দিলে তারপরে এখানে কিন্তু আপনি বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে গেলেও আরএসআই এর ওখানে অনেক ক্লাসগুলো পাবেন। প্লাস এই যে লিঙ্কগুলো দেওয়া আছে, যেটা আমি লিঙ্কে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি, এই যে আরএসআই, এই যে নমুনা এবং ফ্রি ক্লাসগুলোর লিঙ্ক। এটাতে অবশ্যই প্লেলিস্টটা ইউটিউবেরটাই দেওয়া আছে, সরাসরি সরাসরি ইউটিউবের যেটা সেই প্লেলিস্টটাই এখানে দেওয়া আছে। এখানে গিয়ে আপনি ক্লাসগুলো করবেন। দেখেন, এই যে এখানে দশম থেকে দেখেন, মানে দশম থেকে শুরু করে 7-8টা বিসিএস এর ফুল ক্লাসই দেওয়া আছে। এই দশম, 11, 12 এগুলো দেখতে পাচ্ছেন। 2 ঘন্টা 3, 2 ঘন্টা 13 মিনিট, 14, এগুলো প্রথম 5-6টা ক্লাস কিন্তু ফুল আপলোড করা আছে। এই যে এই পর্যন্ত মনে হয়। আর পরের গুলো কিন্তু আর ফুল আপলোড করা নাই, আংশিক কিন্তু আপলোড করা আছে। 24, 25, তবে মানে প্রায় প্রত্যেকটা বিসিএস এরই কিন্তু আপলোড করা আছে। 28-এর পরে অবশ্যই এখানে 31, 29, 30টা আপলোড করা হয় নাই। 32, 33, 34, 35, হ্যাঁ, এইভাবে কিন্তু দেখেন এই যে চ্যানেলে কিন্তু সব আছে। 41 পর্যন্ত মেবি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এমনি ক্লাসে সবই আছে। তো এখানে যে কোনো ক্লাস, একটা না দুইটা না, বেশ কয়েকটাই দেখবেন। দেখলেই কিন্তু ধারণা পেয়ে যাবেন যে আসলে কিভাবে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। এখানে আরএসআই পদ্ধতিতে সব দেওয়া আছে। আমার কথা হচ্ছে এখানে ভর্তি হন বা না হন, এখানে যতগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে সবগুলো ফ্রি ক্লাস আপনি করবেন। আপনি নিজের পড়ার চাইতেও ভালো শিখবেন, এটা বিশ্বাস আছে। আপনি যতটুকু নিজে পড়েছেন, একটা টপিক হয়তো নিজে পড়েছেন, পড়ার পরে আহ, দেখলেন যে এখানে শুধু প্রশ্ন সলভ করতে এসে ওটা সম্পর্কে হয়তো বা আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এই প্রত্যেকটা বিষয়ই আপনি এখান থেকে, এখানে যতটুকু ফ্রি আছে, কোর্সে এনরোল করতে বলছি না, যতটুকু ফ্রি দেওয়া আছে এইটুকুর বেনিফিটটা আপনারা উপভোগ করেন। ঠিক আছে, এই এই কাজগুলো, এই ক্লাসগুলো আপনারা করেন। ওকে, মানে পরবর্তী আরএসএফএস এর রুটিনের লিংক দিন। পরবর্তী আরএসএফএস তো 1লা জানুয়ারি থেকে শুরু হবে। আপনি যে পোস্টটা আছে ওই পোস্টটা দেখলেই দেখবেন যে রুটিনটা কিন্তু দেওয়া আছে। কারণ ওখানে তো কোনো বছর উল্লেখ করা হয় নাই। বছরটা উল্লেখ করা হয় না, মাস উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু মানে 3টে ফেজে বলা আছে, প্রত্যেকটা ফেজে 4 মাস মেয়াদ বলা আছে। তবে এখনকার ফেজে আরএসআই যদি ভর্তি হন, যদি আজকে ভর্তি হন সমস্যা নেই। এই ফেজটা হয়তো বা নতুন রুটিন 1লা জানুয়ারি থেকে শুরু হবে। তো ওই ফেজটা শুরু করতে পারেন, যেহেতু রুটিন আছে, ওই রুটিন অনুসারে ওই ফেজে যেতে পারেন। রুটিনটা আমি দেখাই দিচ্ছি আবার। এই যে আরএসআই যখন ঢুকলেন এই পোস্টের মধ্যে, প্রথম ফেজ জানুয়ারি থেকে এপ্রিল, দ্বিতীয় ফেজ মে থেকে আগস্ট, তৃতীয় ফেজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এখন যারা আছে তারা এই ফেজে ভর্তি হতে পারে। তবে 47 যেহেতু সামনে, তো এখন যারা ভর্তি হোক বা আগে যারা ভর্তি আছে তাদের সবারই মেয়াদ 47 পর্যন্তই থাকবে। 47 পর্যন্ত তারা ক্লাসগুলো করতে পারবে। এখানে কিন্তু এই যে ফেজের এখানে রুটিন কিন্তু দেওয়া আছে, যেটা এই রুটিনটা এখানে হয়তো ভালোভাবে বোঝা যাবে না। এই যে এখানে কিন্তু এই যে 1 জানুয়ারি, 3 জানুয়ারি, 5 জানুয়ারি, 7 জানুয়ারি, 9 জানুয়ারি, 11 জানুয়ারি, 14 জানুয়ারি, এরকম কিন্তু জানুয়ারি মাসে কিন্তু রুটিন দেওয়া আছে। যেহেতু এখানে কোনো বছর উল্লেখ করি নাই, মাস দিয়ে উল্লেখ করেছি, এবং প্রত্যেক বছরই একই ফেজে মানে একই সিস্টেমই চলবে। সুতরাং এখান থেকে এই রুটিনটা দেখে নিলেই হচ্ছে।
ঠিক আছে, এই রুটিনটা দেখে নিলেই হবে এখান থেকে। রুবায়াত আলমের অ্যান্সারটা আমি করলাম এটা। এলটিএম এর ক্ষেত্রে কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, আপনারা যারা ভর্তি হইলেন হয়তোবা এলটিএম এর পরীক্ষাটা ওইভাবে নিব না এবার, ঠিক আছে? কিন্তু পিডিএফ যেগুলো আছে আপনারা যে ভর্তির সময় যে ইমেইলটা দিলেন, শিহাব আহমেদের অ্যান্সারটা আমি করছি, যে ইমেইলটা দিয়েছেন ভর্তির সময় ওই ইমেইলে আপনাদের এলটিএম এর পিডিএফটা দেওয়া হবে। কেউ যদি পড়তে চায় বা ওই যে সিনোনিম অ্যান্টোনিমের যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে চান ওখানে বিগত সালের প্রশ্নগুলোও দেওয়া আছে, প্লাস বিগত সালের প্রশ্নের বাইরেও অতিরিক্ত সিনোনিম অ্যান্টোনিম বা যেগুলো এগুলো দেওয়া আছে পর্যাপ্ত। আপনি যতটুকু পড়তে পারেন বিগত সালের প্রশ্নগুলো শেষ করার পরে যদি মনে হয় যে বিগত সালের প্রশ্নগুলো মানে শেষ করতে পারছেন না ওই পিডিএফ এর মধ্যে যেগুলো দেওয়া আছে, তাহলে দরকার নেই, আপনি ওইটুকুই পড়েন। আর শেষ করার পরে যদি আপনি মনে করেন যে আপনি না পড়তে পারবেন কিছু, তাহলে ওখানে যেগুলো দেওয়া আছে ওগুলো আপনি পড়তে পারেন। পিডিএফটা দেওয়া হবে অবশ্যই। আচ্ছা, গাজী শাহনেওয়াজ আলম স্যার, রুটিনের পিডিএফটা দেওয়া পসিবল হবে কি? হ্যাঁ, রুটিনের পিডিএফটা পোস্টের মধ্যে দেওয়া আছে। পোস্টের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবেন, কোর্স কারিকুলামের পিডিএফ এখানে লেখা আছে। পোস্টের মধ্যে ৩-৪ লাইন পরেই ওটা দেখতে পাবেন। পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওবায়দুল হক, আসসালামু আলাইকুম ভাই, আপনার ফুল কোর্সে ভর্তি ফি কত? ফুল কোর্সে বলতে মেইন কোর্সের কথা যদি বলেন, এখানে যেটা দেওয়া আছে ৪৭তম বিসিএস ফ্রিলি মেইন কোর্স, এই কোর্সের ফি হচ্ছে ৬,৫০০ টাকা, যেটা ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। মেইন কোর্স, ক্লাস, পরীক্ষা, এলটিএম এসব কিছু আর কি। এই তো আপনাদের কাছ থেকে এই প্রশ্নগুলো আমি পেয়েছি। হাসিবুর রহমান, মেইন কোর্সে ভর্তি হলে কি পুনরায় এবার আরএসসি তে নতুন করে ভর্তি হতে হবে? হ্যাঁ, মেইন কোর্সে ভর্তি হলে পুনরায় নতুন করে মানে আরএসআই ভর্তি হতে হবে, কারণ বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা এটা যেহেতু ভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কারো লাগবে কি লাগবে না এটা ঠিক আছে। আর দুইটা যদি বলেন যে না দুইটা একসাথে ভর্তি হতে চান, দুইটা একসাথে ভর্তি হলে ৫০০ টাকা ডিসকাউন্ট আছে দুইটার ক্ষেত্রে। ওটা ২৫৫০, এটা ৬,০৫০, ৯,০৫০ হয় সব মিলে। এটা ৮,৫৫০ টাকা আপনার আসবে ফি। মানে যারা কিনা মেইন কোর্সের স্টুডেন্ট তারা আরএসআই ভর্তি হতে চায় তাদের জন্য ৫০০ টাকা ডিসকাউন্ট আছে এখানে। তবে দুইটা আলাদা, ঠিক আছে, দুইটা আলাদা। না, কোর্স শেষে বলতে ওবায়দুল হক যেটা বলেছেন, স্যার কোর্স শেষে আপনার রেকর্ড ক্লাসগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা, এটা কোর্সের মেয়াদ যেটা এটা স্পষ্ট, যারা অলরেডি ভর্তি আছেন তারা এই বিষয়গুলো জানেন। ৪৭তম বিসিএস প্রিলি কোর্সে আপনারা ভর্তি হচ্ছেন, কোর্স কন্টেন্টের মেয়াদ ৪৭তম বিসিএস প্রিলি পর্যন্তই থাকবে। এরপরে যারা, যেমন যারা ৪৬ করার পরে ৪৭ পর্যন্ত যারা মানে কন্টিনিউ করতে যাচ্ছে পরের বছর, তাদের রিনিউ দিতে হবে 50%, ঠিক আছে? তবে যে ভর্তি যেটা ক্লাস অ্যাক্সেস, ক্লাসটা আপনাকে এই ৪৭ এর মধ্যেই কমপ্লিট করতে হবে। এটা আমার নিজস্ব স্ট্র্যাটেজিতেই চলে। কারণ কেউ যদি ভর্তি হওয়ার পরে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাইম বাউন্ড করে না দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকে আলসেমির কারণে ক্লাসগুলো কমপ্লিট করে না এবং আল্টিমেটলি সে আর গন্তব্যে পৌঁছাইতে পারে না। এই টাইম লিমিট করে দেওয়ার জন্য এই প্রেশারের কারণে অনেকে ক্লাসগুলো কমপ্লিট করে এবং তার জন্য ভালো হয়। আর কেউ যদি একান্তই আলসেমি করে ক্লাসগুলো কমপ্লিট না করে, তার জন্য এটা ধরতে পারেন তার জন্য শাস্তি। আর পরবর্তী বিসিএস পর্যন্ত কন্টিনিউ করা এটা একটা সাপোর্ট পাওয়া। এই সাপোর্ট পাওয়ার জন্য তাকে পরের যে ফিটা থাকে তার 50% ফিটা দিতে হবে পরের বছরে গিয়ে। আপনাদের মনে হয় আর কোনো প্রশ্ন নাই তেমন? প্রশ্ন করছেন না? আমি লাইভটা তাহলে এখানে শেষ করে দিতে পারি। আপনাদের যদি এরপরে কোনো
প্রশ্ন থাকে ইনবক্স তো ওপেন আছে, ইনবক্স ওপেন করে মানে প্রশ্ন করে রাখবেন, আমি ফ্রি হলে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে সবাই, সর্বশেষ একটা কথাই বলি, যারা কিনা ক্লাসটা দেখলেন, লাইভটা দেখলেন বা জানলেন, আপনি নিজে বা আপনার ছোট বড় ভাই বা পরিচিত বন্ধু মহলে যে জানে মানে হোক না কেন, তাকে ক্লাসগুলো, আজকের এই ক্লাসটা দেখতে বলবেন। প্লাস যে ফ্রি কন্টেন্ট গুলো আমি শুরুতে যেটা বলেছি, ফ্রি ক্লাসগুলো, রিভিউয়ের অংশটুকু, আরএসআই এর ক্লাসগুলো, যেগুলো যতটুকুই আছে সেগুলো দেখতে বলবেন। দেখার পরে আপনি যদি নিজে দেখে থেকে বিশ্বস্ত থাকেন, তাহলে অবশ্যই রিকমেন্ড করবেন। মানে সময় যেন খুব বেশি নষ্ট না হয় এলোমেলো ভাবে পড়াশোনা, কারণ আমার মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এইভাবেই আসছে, একজনের লিঙ্ক থেকে আরেকজন পরিচিতের মাধ্যমে। আবার যারা ম্যাক্সিমাম আছে যে অন্য জায়গা থেকে প্রস্তুতি ভালো কমপ্লিট করতে পারে নাই, তারপরে সেখান থেকে হতাশ হয়ে ফিরে আমার কাছে আসছে, এবং তারা কিন্তু আফসোস করে যে শুরুর দিন থেকে বা যখন প্রস্তুতি নিয়েছে বা আগে কেন মানে সন্ধান, বিসিএস ডক্টরের সন্ধান সে পায় নাই। এরকম যারা ফিরে আসছে তারাই কিন্তু আফসোস করে। তো এরকম যদি থাকেন আপনারা, যদি এরকম যদি হয় যে আপনারা সন্ধান পেয়েছেন, তাহলে অন্ততপক্ষে সময়টা নষ্ট করবেন না। হয়তো এটার দ্বারা আমার হচ্ছে কিছুটা বেনিফিট হবে, ইকোনমিক্যালি আমি বেনিফিট হব কিছু দ্বারা, তার চাইতে আপনি বেশি বেনিফিটেড হবে। আপনার যে সময়টুকু নষ্ট হওয়ার, এই সময়টুকু মূল্যবান। একবার একটা বিসিএস প্রিলি চলে গেলে আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনাটা ওই বিসিএস থেকে চলে গেল, আবার আরেকটা বিসিএস প্রিলির জন্য ওয়েট করতে হবে। যদি এইভাবে এক দুইটা বিসিএস প্রিলি মিস যায়, তাহলে কিন্তু আপনার ক্যাডার হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু কমে যাচ্ছে। মানে আবার পরবর্তী বিসিএস প্রিলি পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এটা দিন দিন যত বেশি প্রিলি আপনি হারবেন বা উত্তীর্ণ হবেন না, তত আপনি মোরালি ডাউন হয়ে যাবেন। ঠিক আছে, তত কিন্তু আপনি পরের দিকে আপনি ভালো করার মানে সম্ভাবনাটা কমে যাবে, যদি না আপনি ঠিক মতো প্রপার গাইডলাইন পরের দিকে না পান। তো এখন অন্তত পক্ষে যারা জানেন, যারা জানতে পেরেছেন, তারা যেন আর এটা গাফলতি করে সময়টা নষ্ট না করেন। ঠিক আছে, এইটুকু রিকোয়েস্ট থাকবে। আর যারা কিনা ফিরে এসেছেন কোনো জায়গা থেকে বা শেষের দিকে বয়স বাড়ানোর জন্য চেষ্টা করে দেখছেন, বা এক দুইটা বিসিএস দিয়েছেন বা হয় নাই, যারা অনেকে 4-5টা বিসিএস দিয়েও হয়তো বা হয় নাই, সেটা কারণটা ফাইন্ড আউট করেন। আর যদি মনে হয় যে লাস্ট বার ট্রাই করে দেখবেন, তো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু বাদ বাকি আজকে ভর্তি হইলে কাল থেকে সব ছেড়ে ছুড়ে আগামী 5 মাস আপনাকে এই দিকে ফোকাস করতে হবে তাদের জন্য। ঠিক আছে। আচ্ছা, এলটিএম মানে কি? এলটিএম বলেছে, এলটিএম মানে হচ্ছে লং টার্ম মেমোরাইজেশন। লং টার্ম মেমোরাইজেশন, যেগুলো লম্বা সময় ধরে আসলে পড়তে হয়, মানে হট করে পড়লে মুখস্থ থাকবে না, যেরকম ভাবে সিনোনিমে যে এখানে মূলত ছি- এই যে এখানে সিনোনিম, সমার্থক, অ্যান্টোনিম, বিপরীত শব্দের স্পেলিং, ইটস, কর্নার সাবস্টিটিউশন, যেগুলো একটু সময় নিয়ে পড়তে হবে। হ্যাঁ, ধীরে ধীরে পড়তে হবে, একবারে টানা না পড়ে পার্ট বাই পার্ট করে এলটিএম এর মধ্যে দেওয়া হয়েছে। যেমন সিনোনিমের এখানে 5টা পার্ট করা ছিল, অ্যান্টোনিমের মেবি তিনটা, মিনিমাম 3টা কি 4টা পার্ট করা ছিল। তাহলে কয়েকটা পার্টে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। তাহলে ধীরে ধীরে আপনি যদি পড়ে পরীক্ষা দিতেন, এবং সেগুলো প্রত্যেকটা পার্টের মধ্যে আগে 5-6 দিন বা অনেকের ক্ষেত্রে 4-5 দিন করে গ্যাপ ছিল। তো এখন কিন্তু ওইদিকে ফোকাস করার দরকার নেই। এক সিনোনিমে হয়তো বা আপনি হয়তো বা 3টা সিনোনিম থাকলো, তার মধ্যে বিগত সালের প্রশ্ন পড়ে যদি একটা সিনোনিম কমন পাই, ওই এনাফ। ওই 3টা প্রশ্ন কমন পাওয়ানোর জন্য আপনাকে একদম সিনোনিমের সবকিছু পড়ার দরকার নেই। এখন মেইন কোর্সের মধ্যে যে পড়াটা আছে অতটুকু পড়লেই হবে। ওইটার দ্বারাই আসলে বুঝিয়েছি এলটিএমটা ওইটাই। তবে এলটিএম এর পিডিএফ গুলো পাবেন আপনারা ভর্তি হলে, মানে এই পার্টের মধ্যে যেগুলো আছে এই পিডিএফ এর পুরোটাই আপনারা পেয়ে যাবেন। ওকে, নতুন আর কোনো প্রশ্ন নাই? আর আপনাদের যারা শেষের দিকে জয়েন করলেন, তারা শুরু থেকে আবার এইটা দেখেন সেশনটা। হ্যাঁ, আশা করা যায় দেখার পরে ভালো লাগবে। আর যদি নতুন কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন সেটা। তো ভালো থাকবেন সবাই।